জুলাই সনদ বাস্তবায়নে নির্বাচনের দিনই গণভোটের পক্ষে মত অধিকাংশ রাজনৈতিক দলের, জনগণের দ্বিধাগ্রস্ত হওয়ার শঙ্কা জামায়াতের। উল্লেখযোগ্য অগ্রগতি সাধিত হয়েছে। জুলাই জাতীয় সনদ 2025 বাস্তবায়নের জন্য জনগণের অংশগ্রহণ নিশ্চিত করা, তাদের সম্মতির জন্য একটি গণভোট অনুষ্ঠানের ব্যাপারে সকল রাজনৈতিক দলই একমত হয়েছেন। মিয়ানমারে আরাকান আর্মির সঙ্গে তুমুল সংঘর্ষে জড়াচ্ছে রোহিঙ্গা সশস্ত্র সংগঠনগুলো, বাংলাদেশের নিরাপত্তা ব্যবস্থা ঝুঁকিতে। জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে গণভোটের পক্ষে প্রায় সব দলই একমত, তবে কোন প্রক্রিয়ায় গণভোট হবে তা এখন পর্যন্ত ঠিক করা যায়নি। একই সঙ্গে আসন্ন জাতীয় নির্বাচনের দিনে গণভোট হতে পারে বলে মত দিয়েছে বেশিরভাগ দল। তবে জামায়াতে ইসলামী বলছে একই দিন জাতীয় নির্বাচন এবং গণভোট হলে জনগণ দ্বিধাগ্রস্ত হতে পারে। ফরেন সার্ভিস একাডেমি থেকে যুক্ত হয়েছেন আমাদের সহকর্মী আনোয়ার হোসেন। আনোয়ার হোসেন, আপনার কাছে জানি আপনার প্রতিবেদন যদিও অন্যের কণ্ঠে আমরা শুনলাম, কিন্তু তার মধ্যে কিছু জিনিস আমার আপনার কাছে জানার আছে। একটা হচ্ছে গণভোট এবং জাতীয় নির্বাচন একদিন হলে এটাতে এমন কি সমস্যা তৈরি হতে পারে যেটা জামায়াত বলছে। আবার আরেকটা প্রশ্ন হচ্ছে এনসিপি একটা কিন্তু দিয়ে রেখেছে, আগামী নির্বাচন এবং গণভোট তারা একসাথে চায়, তবে নির্বাচনটা হতে হবে গণপরিষদ। জুয়েল, সবশেষ যদি একটু তথ্য দিয়েই আসলে আপনার এই কথাগুলো চলে আসবে আমি যখন কথা বলা শুরু করব নিশ্চয়ই। সেটি হচ্ছে যে আমরা একটু দেখাচ্ছিলাম প্রতিবেদনে, সেটি হচ্ছে সবশেষ বৈঠক শেষে যেটি ঐকমত্য কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ তিনি কিন্তু খুবই উচ্ছলতার সঙ্গেই একটি কথা বলেছেন যে এই যে এতদিন ধরে আমরা জুলাই সনদ, সেই সঙ্গে সংস্কার, এই যে ইস্যুগুলো রয়েছে, এক কথায় যদি বলি বাংলাদেশের রাজনীতিতে আসলে এই সংস্কার কেন্দ্রিক ঘুরপাক খাচ্ছে, এটা কিন্তু আসলে বলাই যায়। তো সেই জায়গা থেকে একটি উচ্ছ্বাসের জায়গা কমিশনের পক্ষ থেকে প্রকাশ করা হয়েছে। বলা হয়েছে যে অনেকটাই অগ্রগতিতে এখন জুলাই সনদ বাস্তবায়নের দিকে। সেই জায়গা থেকে যেটি বলতে চাই, মানে আপনি যেটি প্রশ্ন করেছেন সেই জায়গা থেকে একটু বলা যায় যে অর্থাৎ এই যে গণভোট, এই গণভোটে সংস্কার বাস্তবায়নী গণভোটে মোটামুটিভাবে এখন রাজনৈতিক দলগুলো একমত পোষণ করেছে। এখন যে প্রশ্নটি আপনি এনেছেন সেটি হচ্ছে যে আসলে ওই আসন্ন জাতীয় যে নির্বাচন হবে ফেব্রুয়ারিতে, সেই নির্বাচনের দিন গণভোট হলে আসলে সমস্যা কোথায়। সেখানে বিএনপি একমত পোষণ করেছে, সেই জায়গায় জামায়াত তারা বলার চেষ্টা করছেন যে এই গণভোটটা যাতে আগে হয়, অর্থাৎ নভেম্বর ডিসেম্বরের কোন একটি সময় গণভোটটি হলে অর্থাৎ জনগণ একটি দ্বিধাগ্রস্ততার মধ্যে পড়তে পারে, এটা হচ্ছে তাদের বক্তব্য। কিন্তু আমার বিশ্লেষণের জায়গা থেকে যদি আমি বলি তাহলে বলতে হবে যে সবশেষ যে বৈঠক শেষে বিএনপির পক্ষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ যে কথাটি বলেছে, অর্থাৎ তারা গণভোট চাচ্ছে, কিন্তু এই গণভোটটা হচ্ছে একটি অধ্যাদেশ জারির মাধ্যমে হতে হবে। এটি হচ্ছে বিএনপির আসলে একরকম অবস্থান। এবং জামায়াত যদিও বৈঠক শেষে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন করেনি, আমরা যেটি দেখিয়েছি সেটি হচ্ছে যখন বৈঠকটি চলছিল তখন জামায়াতের আইনজীবী শিশির মনির তিনি তার বক্তব্যটি হয়তো আমরা প্রতিবেদন প্রচার করেছি, এবং মধ্যাহ্ন বিরতিতে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল তিনি কথা বলেছেন যে তারা গণভোটটি মানে জাতীয় যে নির্বাচন যেদিন হবে তার আগে চায়। তো এখানে যে বিষয়টি রয়েছে এখন কনস্টিটিউশনাল অর্ডার যেটি আছে, সংবিধান বা সাংবিধানিক যে আদেশ, এই কথাটি কিন্তু জামায়াত আসলে বরাবরই বলে আসছিল, বিশেষ করে যখন এই জুলাই সনদ বাস্তবায়ন কিভাবে হবে, প্রক্রিয়াটি কিভাবে শুরু হবে, সেই আলোচনা যখন শুরু হয়েছে তখন কিন্তু বারবারই কিন্তু জামায়াত ইসলামীর পক্ষ থেকে এই বিষয়টিকে নিয়ে আসা হয়েছে। এখন বিএনপির পক্ষ থেকে যেটি আজকেও আসলে একেবারেই পরিষ্কার করা হয়েছে, সেটি হচ্ছে যে তারা বলার চেষ্টা করছে যে এই যে সংবিধান বা সাংবিধানিক যে আদেশটি রয়েছে সেটি আসলে এই সরকারের সময়ে বা এই সরকারের সময় আসলে কতটা এটা বাস্তবায়ন বা এটা কতটা বাস্তবসম্মত, আসলে এই সরকার কি কনস্টিটিউশনাল অর্ডার বা সাংবিধানিক আদেশ জারি করতে পারে কিনা। বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে, যুক্তি দিয়ে তারা বোঝানোর চেষ্টা করেছে বা তারা হাউসেও কিন্তু এই বিষয়টি নিয়ে আলোচনা করেছে, তারা কিন্তু এর একেবারেই কিন্তু বলছে যে না, এটা বাস্তবসম্মত না, এটা হয়তো এই সরকারের পক্ষে এই সংবিধান বা সাংবিধানিক আদেশ দেওয়া সম্ভব না এই সরকারের। তো এই একটি যুক্তি আছে। এখন যেটি বড় আকারে আজকের এই আলোচনা এসেছে, আর আপনি যেটি বলছেন এনসিপির পক্ষ থেকে, এনসিপি তারা বলছে যে পরবর্তী যে সংসদটি হবে তার দুটি ভূমিকা থাকতে হবে, অর্থাৎ যেটি আপনি বলছিলেন যে গণপরিষদ যে সংসদ, সেই সংসদ একরকম সেটি একটি গণপরিষদ সভা আকারে সেই সংসদ আসলে কার্যক্রম করবে, অর্থাৎ বলার চেষ্টা করা হচ্ছে যে সেইখানে যে এই যে সংবিধান সংশোধনের যে বিষয়টি রয়েছে, অর্থাৎ গণভোট
হওয়ার পরে ওই সংসদই সেই ক্ষমতাটি যাতে থাকে, এমন একটি ব্যাখ্যা কিন্তু তাদের পক্ষ থেকেও আছে। এখন মোটা দাগে জুয়েল বলতে গেলে এই জুলাই সনদের যে বাস্তবায়নের যে একদম অনেকটাই কাছাকাছি, সেটি জাতীয় ঐকমত্য কমিশনের পক্ষ থেকে কিন্তু আজকেও সবশেষ সংবাদ সম্মেলনে বলা হয়েছে যে সেটি 15 অক্টোবরের মধ্যেই কিন্তু তারা একটি চূড়ান্ত পর্যায়ে যাবে। এই বিশেষ করে জুলাই সনদ বাস্তবায়নের যে পরিপ্রেক্ষিতে যে এই যে এত আলোচনা সেটি যেতে পারবে এবং সরকারের কাছে তারা এই যে সুপারিশ আকারে তারা বিষয়ের মধ্যে কিন্তু আটকে গেলাম আমরা, কারণ গণভোট চাই, কিন্তু গণভোট এনসিপি বলছে গণপরিষদ গণভোট করবে, আবার গণপরিষদ অ্যাক্ট করবে, আবার জামায়াত বলছে একদিনে হওয়া যাবে না। মানে একটা মতদ্বৈততা কিন্তু এখনো রয়েই গেল। যদিও ঐকমত্য কমিশন বলছে যে এক ধরনের ঐকমত্য হয়েছে, ঠিক আছে, দেখা যাক, হয়তো 15 তারিখের মধ্যে, অনেকবারই তো ডেট দেওয়া হলো, এখনো হলো না, আমরা আশায় আছি কবে হবে। আপনাকে অনেক ধন্যবাদ। বাংলাদেশ সীমান্তের ওপারে মিয়ানমারের অভ্যন্তরে দেশটির বিদ্রোহী সশস্ত্র সংগঠন আরাকান আর্মির সাথে একের পর এক সংঘর্ষে জড়াচ্ছে রোহিঙ্গা সশস্ত্র সংগঠনগুলো। বান্দরবানের আলীকদম সীমান্তের ওপারে আরাকান আর্মির ঘাঁটি দখলে তুমুল সংঘর্ষ চলছে। এই পরিস্থিতিতে সীমান্তে তৎপরতা বাড়িয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন এই সংঘাতে ঝুঁকির মধ্যে পড়েছে বাংলাদেশের নিরাপত্তা ব্যবস্থা। আমাদের সঙ্গে অতিথি হিসেবে যুক্ত হয়েছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক অধ্যাপক এম শাহিদুজ্জামান। অধ্যাপক শাহিদুজ্জামান, আপনাকে স্বাগত। মানে আমরা কেন বলি, মানুষকে আশ্বস্ত করার জন্য যে আমাদের আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত আছে, ভালো কাজ করছে, আমাদের কোনো ঝুঁকি নাই, ঝুঁকি নাই, এটা একেবারেই অত্যন্ত দায়িত্ব জ্ঞানহীন কথাবার্তা। আমি অবাক হয়ে যাচ্ছি যে এই যে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী, তিনি একেবারে অতীতের ওই আওয়ামী লীগ আমলের ধারাবাহিকতায় বিষয়টাকে খুব হালকাভাবে নিচ্ছেন। একটু আগে দেখলেন আমাদের নিরাপত্তা বিশেষজ্ঞ যিনি মায়ানমারে ছিলেন এক সময়, মেজর এমদাদ, উনি কিন্তু ঠিকই পয়েন্ট আউট করেছেন যে আমাদেরকে এখন প্রস্তুত থাকতে হবে। কেননা আপনি দেখতে পাচ্ছেন যে এই যে আরাকান আর্মির ব্যবহার, এদের আন্তর্জাতিক কোনো জবাবদিহিতা নাই, এরা কোনো আন্তর্জাতিক আইন দ্বারা গাইডেড না, এবং ক্রমশই এদের আচরণ কিন্তু সেই সোমালিয়ান যে জলদস্যু রয়েছে সেই সব জলদস্যুর মতো আকার ধারণ করছে। এটা মনে রাখতে হবে যে আরাকান আর্মি কোনো সংঘবদ্ধ একটা দায়িত্ব জ্ঞানহীন দায়িত্বশীল সংগঠন নয়, এবং তারা সেন্ট্রাল তাতমাদর নিয়ন্ত্রণে নেই, তারা তাতমাদর থেকে আলাদা হয়ে একটা দুর্ধর্ষ বাহিনীতে পরিণত হয়েছে। অপরদিকে আমাদের সেনাবাহিনীর কিন্তু যথেষ্ট সামর্থ্য রয়েছে, যথেষ্ট প্রস্তুতি রয়েছে, এবং এই যে আমাদের যে রোহিঙ্গা স্যালভেশন আর্মি বলেন বা এরা কিন্তু পুরো অঞ্চলটা একেবারে নখদর্পণে তারা খুব ভালো করে চেনে, এবং এটা একটা নতুন প্রজন্ম রোহিঙ্গাদের যারা বিশ্বাস করে যে তাদের মাতৃভূমি তাদের নিজেদেরকেই স্বাধীন করে নিতে হবে। আগেকার মতো ভিক্ষাবৃত্তি আর দয়ার উপর এরা নির্ভর করে না। সুতরাং এদেরকে যদি আমরা পূর্ণাঙ্গ সহযোগিতা করি, এবং বাংলাদেশ সেনাবাহিনী এই অঞ্চলটা, এই পুরা কোস্টাল এরিয়াটা খুব সহজেই দখল করে নিতে পারে, এবং মার্কিন বাহিনীও এখন আগ্রহ দেখাচ্ছে, এবং এটা আমি একটা সার্বভৌম দেশে আমরা হামলা করে দখল করে নেব, এই যে আলোচনায় আমরা না যাই, কিন্তু আমরা ঝুঁকিতে আছি, আমাদেরকে আমাদের নিরাপত্তাটা নিশ্চিত করতে হবে, সেটা আমাদের নিশ্চিত করা কতটুকু জরুরি, সেই আলোচনাটা করতে চাই। দেখুন, আমি কিন্তু সার্বভৌম দেশে আমরা দখল করে নেব এরকম কোনো কথা বলি নাই। এরকম দায়িত্বশীল আচরণ তো ওরা করছে। জি, দায়িত্বহীন আচরণ। জি, একদিকে টাটমাডাও আমাদেরকে দোষারোপ করছে যে কেন আমরা ওই আরাকান, মার্কিন যুক্তরাষ্ট্রের বলছে যে আরাকান আমরা দখল করে নেব, আরাকান আমাদের অংশ করে দিবে। আমরা কিছুই করি নাই, তারপরেও কিন্তু তাতমাদাও বাংলাদেশকে দোষারোপ করছে। এখন দেখেন আরাকান আর্মি আবার বলছে যে ওই যে রোহিঙ্গা স্যালভেশন আর্মি যে আগাচ্ছে সেখানে নাকি বাংলাদেশ সেনাবাহিনীর উস্কানি রয়েছে, সমর্থন রয়েছে। এখন আপনি যদি বাস্তবতা দেখেন, বাংলাদেশ কিন্তু দীর্ঘ সময় কোন রকমের উস্কানি না দিয়ে কোন রকম শুধু এটা কনসিকুয়েন্সটা বিয়ার করে এসছে, এবং আরো নতুন করে রোহিঙ্গা আরো বাংলাদেশে আরো ঢুকিয়ে দিচ্ছে। আমি বলছি যে আমাদের এটা সেলফ ডিফেন্সের পর্যায়ে পড়ে। জাতিসংঘ সনদে স্বীকৃত যে আপনি সেলফ ডিফেন্সে কাউন্টার ডিফেন্সিভ অফেন্স স্ট্র্যাটেজি যাকে বলে, আপনি যদি একটা সামরিক শক্তি প্রয়োগ করে তাদেরকে প্রমাণ না করেন তাহলে আমরা কিছুতেই পারবো না। থাইল্যান্ড এই পলিসি গ্রহণ করেছে। থাইল্যান্ডের সেনাবাহিনী কিন্তু সবসময় মায়ানমারকে আঘাত করে, এবং এভাবেই
থাইল্যান্ড তার সার্বভৌমত্ব রক্ষা এখানে করছে। এখানে একটা সমস্যা আছে না অধ্যাপক শাহিদুজ্জামান, যে এখানে আসলে যে আরাকান আর্মির বিরুদ্ধে এই রোহিঙ্গার যাদের সশস্ত্র গোষ্ঠী তারা লড়ছে, তারা কেউই কিন্তু কারো মাধ্যমেই তারা স্বীকৃত নয়, আরাকান আর্মিও না, তারাও কেউ না। মানে কার সাথে কার যুদ্ধ হবে, কি হবে, সেটা তো আসলে মুশকিল না এই জায়গাটা এটা ইকুয়েশন তৈরি মোটেও করা। মুশকিল না। আমি আপনাকে বলি, আমাদের যে ডিজিএফআই ইন্টেলিজেন্স গত 1 বছর ধরে থরলি কিন্তু স্টাডি করেছে। আমাদের ডিজিএফআই যথেষ্ট কাজ করেছে, সীমাবদ্ধতা সত্ত্বেও গত বছর 1 বছরের মধ্যে এখন অনেকটা আমাদের জানা যে কোন দল কোন দিকে। আর আচ্ছা। আরসা ও রোহিঙ্গা স্যালভেশন আর্মি কিন্তু তারা যথেষ্ট সময়ে তারা নিজেরা ট্রেনিংও নিয়েছে। তবে আমরা এবং আশা করি যে আমাদের দেশে অন্তত এই নিরাপত্তা ঝুঁকিটায় পড়বে না। আমাদের যারা নিরাপত্তা বাহিনী আছে তারা এতটুকু অন্তত নিশ্চয়তা দেবে, বিশেষ করে যারা সীমান্তে আছে। আপনাকে অনেক ধন্যবাদ অধ্যাপক শাহিদুজ্জামান আমাদেরকে আজকে সময় দেওয়ার জন্য। জুলাই সনদ বাস্তবায়নে গণভোটের পক্ষে প্রায় সব দল কোন প্রক্রিয়ায় হবে ঠিক করা যায়নি, শিগগিরই চূড়ান্ত প্রতিবেদন দেবে ঐকমত্য কমিশন। নির্বাচনের আগে আওয়ামী লীগের কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা উঠছে না, মানবতা বিরোধী অপরাধের দায়ে দল হিসেবে বিচারে দ্রুত শুরু হচ্ছে তদন্ত। ব্যাংক খাতের আসল চিত্র স্পষ্ট হচ্ছে, 3 মাসে খেলাপি ঋণ বেড়েছে 2,46,000 কোটি টাকা। রাজনৈতিক প্রভাবশালীরা ঋণ নিলেও খেলাপি দেখানো হয়নি। ডেঙ্গুতে আরো 9 জনের মৃত্যু, 4 জনই মারা গেছেন ঢাকার মুগদা মেডিকেলে। একদিনে সর্বোচ্চ 1042 রোগী ভর্তি হাসপাতালে। নীলফামারী, লালমনিরহাট, রংপুরে আকস্মিক ঝড়ে লন্ডভন্ড, 700-র বেশি ঘরবাড়ি। কুমিল্লা সহ 5 জেলায় বজ্রপাতে 8 জনের প্রাণহানি। এবং নানা আলোচনা সমালোচনার মধ্যেই কাল বিসিবি নির্বাচন পুনঃতফসিল এবং ভোট পেছানোর দাবিতে অনড় বড় অংশ। প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি। বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেতো রেঙ্গলি। রবিবার সকালে রাজধানীর বসুন্ধরার জামায়াত আমিরের জামায়াতের কার্যালয়ে সাক্ষাৎ করেন তিনি। এ সময় ডক্টর শফিকুর রহমানের স্বাস্থ্যের খোঁজ খবর নেন এবং তার পরিপূর্ণ সুস্থতা কামনা করেন সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত। বৈঠকে তারা বাংলাদেশের সার্বিক পরিস্থিতি, বাংলাদেশ সুইজারল্যান্ডের দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে আলোচনা করেন। ভবিষ্যতে দুই দেশের উন্নয়ন এবং অগ্রগতির ধারা আরও জোরদার হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন। শেখ হাসিনা সরকারের পতনের পর ব্যাংক খাতের আসল চিত্র এখন স্পষ্ট হয়ে উঠছে। সর্বশেষ তথ্যে দেখা যাচ্ছে খেলাপি ঋণের অঙ্ক দাঁড়িয়েছে 6,67,000 কোটি টাকা, যা মোট ব্যাংক ঋণের 33%। মাত্র 3 মাসে খেলাপি ঋণ বেড়েছে 2,46,000 কোটি টাকা, আর 1 বছরের ব্যবধানে বেড়েছে প্রায় 4,55,000 কোটি টাকা। বিশ্লেষকরা বলছেন, বছরের পর বছর রাজনৈতিক প্রভাবশালী গোষ্ঠী ব্যাংক থেকে বিপুল অঙ্কের ঋণ নিলেও তা খেলাপি দেখানো হয়নি। এখন সেই লুকানো ঋণের প্রকৃত চিত্র সামনে আসছে। তারা মনে করেন এই পরিস্থিতি ব্যাংক খাতে দীর্ঘদিনের দুর্নীতি এবং অদক্ষতার ভয়াবহ প্রতিফলন, যা আর্থিক খাতে স্থিতিশীলতার জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। 2025 সালের জুন শেষে মোট ব্যাংক ঋণের পরিমাণ দাঁড়িয়েছে 20,44,396 কোটি টাকা। ফেব্রুয়ারিতেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ, সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচনের জন্য। কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামী জনপ্রতিনিধিরা, সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। এখন রয়েছে সংসদীয় আসন 37, বগুড়া 2-এ। স্বাগত জানাচ্ছি সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে। আমার সঙ্গে এই মুহূর্তে যুক্ত আছেন শিবগঞ্জ উপজেলার গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক। কথা বলবো, জানার চেষ্টা করবো আগামী নির্বাচনে এই আসনটিতে এই গণ অধিকার পরিষদ কতটা সংযুক্ত থাকবেন বা ভোট যুদ্ধে লড়াই করবেন। স্বাগত আপনাকে সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে। কতটা প্রস্তুত রয়েছেন আপনি আপনার দল থেকে সম্ভাবনা প্রার্থী বলে বিবেচনা করছেন, তো আপনাকে দল কেন বেছে নেবে? আলহামদুলিল্লাহ, ধন্যবাদ ডিবিসি ইলেকশন এক্সপ্রেস টিমকে। আর আজকে আমার সঙ্গে যারা আছেন শিবগঞ্জ 2 এলাকাবাসী, তাদের সবাইকে ধন্যবাদ এবং আমার সালাম। আসসালামু আলাইকুম। দূর দূরান্ত যারা দেখছেন তাদের জন্য আমার সালাম। আমার এখানে বেছে নেওয়ার একটা কারণ, গণ অধিকার পরিষদ ভিপি নূর এমন একটা ব্যক্তি যিনি একটা
এমন একটা পরিবার থেকে উঠে আসছেন, আমাদের এই গণ অধিকারে নেতৃত্ব দিচ্ছেন 2018 সাল কোটা সংস্কার আন্দোলনের পর থেকে। উনি দেশের জন্য, দেশের মানুষের জন্য কথা বলতেছেন। দুর্নীতি এগুলো, তারপরে সেটা সবাই জানেন। আপনি এই আসনটি থেকে আপনি কি করতে চান? আপনাকে কেন দল মনোনয়ন দেবে? আচ্ছা, আমি এই আসনের জন্য কি করতে চাই, আমার সব কিছু যদি ঠিকঠাক থাকে ইনশাল্লাহ আমি শিবগঞ্জ উপজেলার জনসাধারণের জন্য বৃদ্ধাশ্রম করব, তারপর চক্ষু হাসপাতাল করার একটা নিয়ত আছে, এবং বেকার সমস্যা দূরীকরণের জন্য কারিগরি শিক্ষা ব্যবস্থা সেটার ব্যবস্থা করব। এবং আমাদের শিবগঞ্জ উপজেলা যেহেতু কৃষি নির্ভর একটা উপজেলা, এখানে দেখা যায় ধান, তারপরে আলু, সবজি আবাদ বিশেষ করে হয় এখানে। মহাস্থান বৃহৎ একটা বাজার উত্তরবঙ্গের জন্য। তো এখানে কৃষকদের জন্য যদি এই খাদ্য প্রক্রিয়াজাত করার জন্য যদি একটা ব্যবস্থা করা যায়, করে দিতে পারি ইনশাল্লাহ ভালো একটা হবে, যার জন্য হয়তোবা জনগণ আমাকে চাবে। এটা আমার এই আসনটিতে বিএনপি রয়েছে, জামাত রয়েছে, এবং কি বড় বড় বিগ প্রার্থী রয়েছে। সেক্ষেত্রে গণ অধিকার পরিষদ আপনাকে যদি বেছে নেয়, আপনি কত শতাংশ ভোট পাওয়ার সম্ভাবনা রাখেন? বা জি, সুন্দর প্রশ্ন করছেন। আমি মনে করছি গণ অধিকার পরিষদ থেকে যে আমি এখানে দাঁড়াবো, কত পার্সেন্ট ভোট পাবো, আশা করি আমার আশা অনুরূপ টার্গেট আছে। আর জনগণ আমাকে ভালোবাসবে এই জন্য বা ভোট দিবে, এই গণ অধিকার পরিষদ আমাদের যে রাজনীতি এখানে পথ চলা দীর্ঘদিন থেকে 2018 সালের পর থেকে বলা যায়, বিপি নূর এই গণ অধিকার নিবন্ধন ছাড়াই এই দলকে আজ 2024-26 জুলাই যে গণ অভ্যন্তর ঘটাইছেন, সেটা দেশবাসী সকলেই জানেন। আপনারা 1 বছরে কাজ করেছেন, কিন্তু 1 বছর আগে গণঅভ্যুত্থানের আগ মুহূর্তে আপনার মাঠে কিন্তু তেমনটা আমরা দেখতে পাইনি। তো বিএনপি রয়েছে, জামাত রয়েছে, তারা কিন্তু অনেক বছর, অনেক পুরনো দল। সেক্ষেত্রে তাদের দেখে আপনাদেরকে বেছে নেবে জি, জোটে যদি যান আপনারা, তখন কি আপনি প্রার্থীতা ছেড়ে দিতে বললে? জোটে যদি যা দল যে সিদ্ধান্তটা নিবে হায়ার কমান্ড থেকে, সেই সিদ্ধান্তটা আমরা মেনে নিব, সেটাই আমরা করব। জোটে যে কোনো ইয়ের সাথে যেতে পারে দলের সাথে, সেটা ঠিক আছে। কিন্তু আমরা মানুষের পরিবর্তন চাই, মানুষের পরিবর্তন আর পরিবর্তন রাজনীতি আমরার জন্য, এই জন্য আমরা আগে আসছি। এবং আমরা শিবগঞ্জ 2020 সাল থেকে আমরা মাঠে আসি ইনশাল্লাহ, এবং আগামীতেও থাকবো। জোটে যার সঙ্গে যাবে, সমস্যা নেই, আমরা মেনে নিব। তো সেক্ষেত্রে আপনাকে যদি প্রার্থীতা থেকে না রাখে, প্রার্থী না রাখে, তাহলে অন্য কাউকে রাখে? জি, আলহামদুলিল্লাহ, সেটা সমস্যা নেই, আমরা তার হয়ে কাজ করব। জনগণের কাছে কি গুরুত্বপূর্ণ প্রতিশ্রুতি নিয়ে যেতে পারেন আপনি? গুরুত্বপূর্ণ প্রতিশ্রুতি আমি ইতিপূর্বে একটু আগে বললাম, আমি যদি এখানে নির্বাচিত যদি হতে পারি ইনশাল্লাহ আমি একটা বৃদ্ধাশ্রম করব, এটা মাস্ট। ইউনিয়ন পর্যায়ে যে কমিউনিটি সেন্টারগুলো আছে স্বাস্থ্যক্ষেত্রে, শতভাগ যেন চিকিৎসা যেন নিশ্চিত হয়, সে ধরনের একটা বার্তা নিয়ে যাবো আর কি। অসংখ্য ধন্যবাদ। আমাদের সঙ্গে আপনি এতক্ষণ যুক্ত ছিলেন। পরবর্তী সংবাদ রাত 9টায় থাকছে ভিন্ন রাজনৈতিক দলের তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা কি ভাবছেন আগামী নির্বাচনকে কেন্দ্র করে, সেসব বিষয়। সঙ্গে থাকুন CSRM ডিবিসি ইলেকশন এক্সপ্রেসের। গত 24 ঘন্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মারা গেছেন 9 জন। হাসপাতালে ভর্তি হয়েছেন আরও 1042 জন। রবিবার স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। সবশেষ যে 9 জন মারা গেছেন তাদের মধ্যে 4 জনের মৃত্যু হয়েছে ঢাকার মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে। ডেঙ্গুতে চলতি বছর এখন পর্যন্ত 212 জনের মৃত্যু হয়েছে। এছাড়া আক্রান্ত হয়ে 49,907 জন হাসপাতালে ভর্তি হয়েছেন। 24 ঘন্টায় ভর্তি হওয়া রোগীদের মধ্যে সবচেয়ে বেশি 322 জন ঢাকার 2 সিটি কর্পোরেশন এলাকার। নীলফামারীর কিশোরগঞ্জ, লালমনিরহাটের কালীগঞ্জ এবং রংপুরের গঙ্গাচড়ায় আকস্মিক ঝড়ে লণ্ডভণ্ড হয়ে গেছে 7 শতাধিক ঘরবাড়ি। আহত হয়েছেন অন্তত 15 জন। খুঁটি উপড়ে পড়ায় বিদ্যুৎ বিচ্ছিন্ন এসব এলাকার হাজারো গ্রাহক। এছাড়া দমকা বাতাস এবং বজ্রসহ বৃষ্টি হচ্ছে দেশের বিভিন্ন জেলায়। কুমিল্লায় 3 জন সহ বজ্রপাতে 5 জেলায় মৃত্যু হয়েছে 8 জনের। লঘুচাপের প্রভাবে বৃষ্টির কবলে দেশ, কোথাও কোথাও ঝড়ের সাথে হচ্ছে বজ্রপাতও।
নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় আকস্মিক ঝড়ে লণ্ডভণ্ড হয়ে গেছে চাঁদখানা ও গাড়াগ্রাম ইউনিয়ন। শনিবার গভীর রাতে বৃষ্টি ও ঝড়ে অন্তত 400 ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। কোথাও কোথাও সম্পূর্ণ ঘর বিধ্বস্ত হয়েছে, কোথাও আবার উড়ে গেছে ঘরের চাল, উপড়ে পড়েছে অসংখ্য গাছপালা। আমার এলাম উপেসে আছি, আমার ঘর তাহলে খাদ্যও নাই, আমার খাবার না, কি খেয়ে আমার থাকবো? এটি গাছটা অনেক হেলি যাচ্ছে, তখন আমি চকি আছে পাকঘরের চকি গাছে চাপলাম। পাশের যে টিনগুলো ছিল সবগুলো কিন্তু এখানে এসে ধাক্কা খাইছে। কোনো বুদ্ধি আমরা আল্লাহ তাআলা আমাদেরকে বাঁচাইছে। ঝড়ে বিদ্যুতের খুঁটি উপড়ে পড়ায় বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে গোটা এলাকা। এখনো আশ্রয়হীন অনেক পরিবার। আমাদের ইউএসএ পিওর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নেতৃত্বে একটা মেডিকেল টিম এখানে কাজ করছে। আমাদের গবাদি পশু যেগুলো আহত হয়েছে তাদের চিকিৎসার জন্য একটা ভেটেরিনারি টিম এখানে কাজ করছে। এছাড়া আমাদের যারা ক্ষতিগ্রস্ত পরিবার, সেই ক্ষতিগ্রস্ত পরিবারের ক্ষতির পরিমাণ নিরূপণের জন্য দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ এখানে কাজ করছে এবং একই সাথে এখানে কৃষি বিভাগও তাদের যে কৃষির যে ক্ষয়ক্ষতিগুলো আছে সেটি নিরূপণ করার চেষ্টা করছে। রবিবার সকালে আকস্মিক ঝড় ওঠে লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায়। 3 মিনিটের তাণ্ডবে শ্রুতিধর ও জামিরবাড়ি গ্রামের 1.5 শতাধিক কাঁচা ও আধাপাকা ঘরবাড়ি লণ্ডভণ্ড হয়ে গেছে। খোলা আকাশের নিচে বহু পরিবার। সড়কে বড় বড় গাছ উপড়ে পড়ে আহত হয়েছেন অন্তত 15 জন। বিদ্যুৎ সরবরাহ সম্পূর্ণ বিচ্ছিন্ন থাকায় 2 উপজেলার হাজারো মানুষ চরম দুর্ভোগে। সকালবেলা বৃষ্টি আসার পর হঠাৎ কি যে বাতাস এসে এরকম ঘর দূরে হয়ে গেল। আমারও ক্ষয়ক্ষতি হয়েছে, বাতাস হয়েছে, চাল ডাল টাকা পয়সা সব গেছে চলি। 150 থেকে 200 বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, যে বাড়িগুলো একসঙ্গে একবারে মাটির সঙ্গে মিশে দেওয়া হয়েছে। রংপুরের গঙ্গাচড়ার নেহালি ও আলমবিদিতর ইউনিয়নে ঝড়ে গাছপালা সহ প্রায় 150 ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এদিকে দেশের বিভিন্ন জেলায় বৃষ্টির সঙ্গে হচ্ছে বজ্রপাতও। কুমিল্লার হোমনায় বজ্রপাতে 2 বোন সহ 3 জনের মৃত্যু হয়েছে। ভবানীপুর ঘাটে খেয়া পারাপারের জন্য অপেক্ষা করছিলেন তারা। ঝিনাইদহ সদর উপজেলার আরমুখী ও শৈলকুপা উপজেলার শেখরা গ্রামে বজ্রপাতে 2 কৃষকের মৃত্যু হয়েছে। বৃষ্টির সময় মাঠে কাজ করছিলেন তারা। এছাড়া বগুড়া, নারায়ণগঞ্জ ও গাইবান্ধায় বজ্রপাতে মারা গেছেন আরও 3 জন। হাবিবুর রহমান, ডিবিসি নিউজ ডেস্ক। ভারী বর্ষণ এবং উজানের ঢলে লালমনিরহাটের তিস্তা নদীর পানি বেড়ে বিপদসীমা 10 সেন্টিমিটার উপর দিয়ে বইছে। নিম্নাঞ্চলে দেখা দিয়েছে বন্যার শঙ্কা। এর মধ্যে রেড অ্যালার্ট জারি করেছে প্রশাসন। নদী তীরবর্তী নিচু এলাকার মানুষদের নিরাপদ স্থানে সরে যেতে মাইকিং করা হচ্ছে। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে রবিবার সকাল থেকে 9 ঘন্টার ব্যবধানে 80 সেন্টিমিটার পানি বেড়েছে তিস্তায়। বিকেল 3টায় ডালিয়া পয়েন্টে বিপদসীমার 1 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছিল। সন্ধ্যায় বিপদসীমার 10 সেন্টিমিটার ছাড়িয়ে যায়। এরই মধ্যে নদী তীরবর্তী নিম্নাঞ্চলের বেশ কিছু পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। ডুবছে আমন ধান সহ নানান জাতের সবজির ক্ষেত এবং মাছের খামার। চরাঞ্চলের রাস্তাঘাটও পানিতে তলিয়ে যাচ্ছে। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে তিস্তার তীরবর্তী নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। এছাড়া আগামী 12 ঘন্টায় তিস্তা, ধরলা এবং দুধকুমার সহ উত্তরের বেশ কয়েকটি নদ নদীর পানি আরও বৃদ্ধি পেতে পারে। এতে লালমনিরহাট, নীলফামারী, রংপুর এবং কুড়িগ্রামের নিম্নাঞ্চলে বন্যার ঝুঁকি রয়েছে। ডিবিসি সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।